আমরা ক্লাসটা শুরু করছি। আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের কিছু সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা হবে। তো এখানে আজকে তৃতীয় অধ্যায়ের যে টপিকসগুলোর উপর বেস করে এই কোশ্চেনগুলো করা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় লেকচার মেইনলি। হ্যাঁ, তো এখানে যে টপিকসগুলো আছে আমি একবার করে দেখাই যাচ্ছি, তারপরে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা জিজ্ঞেস করতে পারবা। যেমন প্রথমে আছে আধুনিক পর্যায় সূত্র, তারপর পর্যায় সারণীর ভিত্তি, তারপর হচ্ছে বিভিন্ন পর্যায়ের নাম, যেমন ক্ষুদ্র পর্যায়, অতি ক্ষুদ্র পর্যায়, দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়, এগুলো সেই পর্যায়গুলোতে মৌলের সংখ্যা, তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপের বিশেষ নাম এবং সেখানে মৌলের সংখ্যা এবং মৌলের নাম। তারপর হচ্ছে আধুনিক পর্যায়ের উপর ভিত্তি করে তোমার যে ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, তারপর আদর্শ বা প্রতিনিধি মৌল, এগুলো নিয়ে আছে। তারপর হচ্ছে ডি ব্লক মৌলের যে বৈশিষ্ট্য, বিশেষ করে ডি ব্লক মৌল কি, অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌলের যে 5টা বৈশিষ্ট্য আছে সেগুলো, ল্যান্থেনাইট সংকোচন, অ্যাক্টিনাইট সংকোচন, তারপর আছে বিরল মৃত্তিকা ধাতু, আন্ত অবস্থান্তর মৌল, তারপর আছে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, তারপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎক্রিয়ান্তকতা, এই টপিকসগুলো আছে। তো তার মধ্যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণের শক্তি, ইলেকট্রন আসক্তি, এই 5টা এই লেকচারের আজকে অন্তর্ভুক্ত। হ্যাঁ, যে পরমাণুর আকার আছে, ধাতব ব্যাসার্ধ, তারপর যোজ্যতা, আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, এই টপিকসগুলো হচ্ছে আজকের লেকচারের অংশ আর কি। হ্যাঁ, তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে হ্যাঁ এই লেকচারে এই জিনিসটা আমার আরেকটু জানা দরকার, তাহলে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। এই টপিকসগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এটা কি স্যার এস অথবা পি মৌল, পি ব্লক মৌলের ওইগুলানের ভিতর থেকে সমস্যা বললে হবে? না, এস ব্লক এবং পি ব্লক মৌলের যে ধর্মগুলো আছে ওগুলো আবার পরবর্তীতে আরেকটা লেকচার দেওয়া হবে তোমাদেরকে। ওই লেকচার নিয়েও কোশ্চেন তোমাদেরকে করার সময় দেওয়া হবে আর কি। আজকে এই টপিকসগুলো রিলেটেড কোশ্চেন করলে ভালো হয়, এবং এরপর যদি আমাদের সময় থাকে কোশ্চেনগুলো অ্যান্সার করার পর যদি সময় থাকে তুমি জিজ্ঞেস করতে পারবা, সমস্যা নেই। তো আজকে যে টপিকসগুলোর কথা বললাম সেই টপিকসগুলো রিলেটেড যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ওগুলা সলভ করলে আগে ভালো হয়, কারণ ওই এস এবং পি ব্লক মৌল নিয়েও আরেকটা লেকচার হবে, ওগুলা কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমরা তাহলে প্রশ্নগুলোতে চলে যাই। সে প্রশ্নগুলো আগে আমরা সলভ করি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি অপধাতু? কোনটি অপধাতু? হ্যাঁ, এইটার অ্যান্সারটা কে বলতে পারবা? স্যার হ্যাঁ বলো। স্যার গ্যালিয়াম হবে না? গ্যালিয়াম। আচ্ছা, আর কারো কোনো অ্যান্সার আছে কি? স্যার গ্যালিয়ামই হবে। রাইট, গ্যালিয়ামই হবে। ওকে, তারপরে 2 নম্বর প্রশ্ন, এফ ব্লক মৌল কয়টি? স্যার 26টি। 27টি। 27টি স্যার। রাইট, 27টি। তারপর হচ্ছে গ্যালিয়ামের অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে? কে বলতে পারবা? গ্যালিয়ামের অবস্থান 13। স্যার 13। রাইট, গ্রুপ 13।
তারপর অবস্থান্তর মৌলের ধর্ম, পরিবর্তনশীল যোজ্যতা, প্যারাম্যাগনেটিজম, নিরুদন। নিচে কোনটি সঠিক? স্যার 1 ও 2। কারেক্ট, 1 ও 2 এই দুটো সঠিক। স্যার নির্দনটা কি? নিরুদন হচ্ছে যেটা তোমার পানি শোষণ করে, সেটা হচ্ছে নিরোধক পদার্থ, আর ওই ধর্মটা হচ্ছে নিরুদন ধর্ম বলা হয়। জি স্যার। ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? পাঁচ নাম্বার কোশ্চেনে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? স্যার খ হবে। স্যার খ। খ। স্যার ঘ নাম্বার হবে না? আচ্ছা, আর কেউ কি অ্যান্সার দিবা? স্যার ঘ নাম্বার। না, অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। খ হবে না। ক নাম্বার। ম্যাগনেসিয়াম 2 প্লাসের আকার সবচেয়ে ছোট, তারপর সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে নিয়ন। কারণ ম্যাগনেসিয়াম 2 প্লাসে তোমার প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 10, তাহলে এখানে আকর্ষণ বলটা বেশি, আকারটা বেশি ছোট। সোডিয়াম প্লাসে প্রোটন নাম্বার 11 আর ইলেকট্রন নাম্বার হচ্ছে 10, এখানেও আকর্ষণ বলের মানটা বেশি হওয়ার কারণে আকারটা ছোট। আর নিয়নের ক্ষেত্রে 10টা ইলেকট্রন 10টা প্রোটন আছে, এখানে আকর্ষণ বলটা সোডিয়াম প্লাসের তুলনায় কম, তাই এর আকারটা একটু বড়। ঠিক আছে। আচ্ছা, তারপর কোনটির দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি? সোডিয়াম। সোডিয়াম, কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন, ইলেকট্রন আসক্তি নির্ভরশীল, ইলেকট্রনের ঘনত্ব, ব্যাসার্ধ, 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের মানে চার্জ বা বলতে পারো ধনাত্মক চার্জ। নিচের কোনটি স্যার সঠিক? তিনটাই হবে। এটাই। কারেক্ট অ্যান্সার, তিনটেই হবে। কোনটির ইলেকট্রন আসক্তি কম? স্যার নাইট্রোজেন হবে না? কারেক্ট, নাইট্রোজেন হবে। কারণ এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হওয়ার কারণে সে আর কোনো ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাহলে তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন দরকার নাই। সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করতে হয়? এটা এস ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবং 10 নাম্বারটাও এস ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে আদ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়। তারপর কেউ কি অ্যান্সারটা দিতে পারবা 10 নাম্বারে? ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে আদ্র বিশ্লেষণ করলে কেরোসিনে। হ্যাঁ, 9 ক কেরোসিন, ঠিক স্যার আছে। অ্যামোনিয়া পাওয়া যায়। 10 নাম্বারটা হচ্ছে অ্যামোনিয়া। ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে অ্যামোনিয়া, জি স্যার। হ্যাঁ আদ্র বিশ্লেষণ করলে, গরম পানিতে আদ্র বিশ্লেষণ করলে অ্যামোনিয়া পাওয়া যায়। এবার আমরা কিছু সৃজনশীল প্রশ্ন, 3টা সৃজনশীল প্রশ্ন আলোচনা জি, করব। স্যার। তোমরা এখানে উদ্দীপকটা দেখো একটু। উদ্দীপকে তোমার একটা পিরিয়ডিক টেবিল দেওয়া আছে, সেখানে গ্রুপ 14, 15, 16 এবং 17 দেওয়া আছে, আর পর্যায় হচ্ছে 2 আর 3। এখানে যে মৌলগুলো এ বি সি ডি ই, এই হচ্ছে মৌলগুলো। গ্রুপ 14 এর এ, গ্রুপ 15 এর বি, গ্রুপ 16 এর সি, গ্রুপ 17 এর ডি এবং তৃতীয় পর্যায়ে গ্রুপ 17 হচ্ছে ই। প্রথম প্রশ্ন হচ্ছে যোজ্যতা কি? এটা কে বলতে পারবা? স্যার আমি। বলো, আসাদুজ্জামান মনে প্রথমে এই প্রশ্ন বলো। জি স্যার। স্যার, কোনো মৌল বা যৌগের কোনো মৌলের হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে তার যোজ্যতা বলে। ওই যৌগ বলা দরকার নেই, কোনো মৌলের হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়া বা অপর কোনো একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে যুক্ত হওয়ার তার ক্ষমতাকে যোজ্যতা বলে। হ্যাঁ, দীপ কি কোনো প্রশ্ন বলবা নাকি এটা অ্যান্সারই বলতে চাচ্ছ? না স্যার, বইতে আরেকটা সংজ্ঞা দেওয়া যে হ্যাঁ, যৌগ বলো। গঠনে কোন মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে মৌলটির যোজ্যতা বলে। না, একদম আলাদা সংজ্ঞা না, ও যেটা বলছে কাছাকাছি ওইটাই। ও খালি একটা যৌগ গঠন করার কথাটা বলে নাই। তো যে কোনো একটা মৌলে আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার সময় আসলে কিন্তু একটা যৌগ গঠিত হবে, তাই না? তো জি স্যার। সংজ্ঞা ওইটাও ঠিক আছে। তো ও এটাই বলছে যে হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়া, তাই না? তো অ্যাকচুয়ালি অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটাকেই তোমার যোজ্যতা বলা হয়। তবে আমরা যে পর্যায় সারণীতে মৌলগুলোর যোজ্যতা হিসাব করি, ওটা 2টা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এই 2টার সাথে যুক্ত হওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে আমরা এই যোজ্যতার সংজ্ঞাটা বা যোজ্যতা ডিফাইন করে থাকি। তো পরের প্রশ্নটা একটু ভুল আছে, আমি একটু বলে দিচ্ছি। স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয়, ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যা কে দিতে পারবা? রনি রহমান, তুমি কি বলতে পারবা?
স্যার এটা হুম স্যার কোন মৌলের যদি একটা আয়ন স্যার যদি ডি অরবিটালে ইলেকট্রন থাকে তবে সেটা স্যার অবস্থান্তর মৌল হবে, কিন্তু স্ক্যান্ডিয়ামের স্যার যদি স্ক্যান্ডিয়াম আয়ন হিসেবে যখন থাকে তখন স্ক্যান্ডিয়ামের ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, তাই স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়। হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে। তারপর দীপ, তুমি কি আরেক একটা কথা এখানেও বাদ দিয়েছে, ওইটা কি বলতে পারবা? জি স্যার। ওইখানে একটা শব্দ বাদ দিছে এই জিনিসটা ব্যাখ্যা করার সময়, তুমি কি সেটা বলতে পারবা? এই জিনিসটা লেখাটা দরকার আর কি। ও আয়নের কথা বলছে, শুধু শুধু আয়ন হবে নাকি এখানে আর কোনো না কিছু স্যার, অ্যাড হবে? জি না শুধু স্যার, স্যার মৌলের ডি অরবিটাল আংশিকভাবে পরিপূর্ণ থাকে, কিন্তু না, এটাও স্যার বলছে, ঠিক আছে, সুস্থিত ক্যাটায়নে রাইট, সুস্থিত ক্যাটায়নে বলতে পারবা, ক্যাটায়নের ডি অরবিটাল বা আংশিকভাবে সুস্থিত, পূর্ণ থাকে। রাইট, সুস্থিত আয়ন বললেও হবে, ক্যাটায়ন বলো বা আয়ন বলো, সুস্থিত আয়ন বলতে হবে কথাটা, ঠিক আছে। যদি কোনো ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালটা তোমার আংশিক পূর্ণ থাকে, যেটা হচ্ছে 1 থেকে 9 থাকে, তাহলে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলি। তো স্ক্যান্ডিনিয়ামের যে সুস্থিত আয়নটা 3+, হ্যাঁ, স্ক্যান্ডিনিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, সেখানে ডি অরবিটালটা ফাঁকা থাকে, তাই এটা হচ্ছে শুধুমাত্র একটা ডি ব্লক মৌল, সে অবস্থান্তর মৌল নয়। তো রনির সংজ্ঞা ইয়াটা ঠিক ছিল, ব্যাখ্যাটা, শুধু সুস্থিতায়ন কথাটা উল্লেখ করলে ভালো হইতো এটা। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা, গ নাম্বার, উদ্দীপকের বি ও সি মৌল দুটির মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি, এটার ব্যাখ্যাকে, হ্যাঁ। তো এখানে বি এবং সি মৌলটা কি এবং আয়নীকরণ শক্তি কোনটা বেশি, এটা কে ব্যাখ্যা করতে পারবা? স্যার হ্যাঁ বলো। আচ্ছা, যেমন স্যার এখানে বি মৌলটা হচ্ছে নাইট্রোজেন আর সি নাইট্রোজেন, মৌলটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। এখন বলো দেখি কোনটার আয়নীকরণ শক্তির মান বেশি? স্যার বলবো এটা আমি অ্যান্সার। হ্যাঁ, ও একটু বলে নেক। আসুজামা, তুমি কি বলতে পারবা? জি না স্যার, ও বলো। আচ্ছা বলো রনি, বলো। স্যার বি মৌলটার আয়নীকরণ শক্তি মান বেশি। মৌল হতে হুম, এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন তাকে স্যার বলা হয় আয়নীকরণ শক্তি। আর ঠিক এখানে আছে। নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে স্যার নাইট্রোজেনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস রয়েছে। এই নাইট্রোজেন থেকে এক মোল স্যার ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন, তাই নাইট্রোজেনের স্যার আয়নীকরণ শক্তির মানটা বেশি থাকে। সংখ্যা ঠিক আছে। তবে ওই গ্যাসীয় অবস্থার কথা উল্লেখ করে নিও। কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি থেকে একটা করে ইলেকট্রন অপসারণ করে তোমার একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আচ্ছা ঠিক আছে, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস সুস্থিত, কারণ এটার ক্ষেত্রে তোমার 2p অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। অর্ধপূর্ণ অবস্থা থাকে। হ্যাঁ, তখন তুমি এই কথাটা একটু বলে দিলে ভালো হয়, যে আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল হলো অধিক স্থিতিশীল। তো যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ অধিক স্থিতিশীল, তাই এর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, তাই এর আয়নীকরণ শক্তির মানটা বেশি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে যে প্রশ্নটা, উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। এখন প্রথম কথা হচ্ছে মৌলগুলো কি কি, তারপর হচ্ছে তাদের ইলেকট্রন আসক্তির ক্রম তৈরি করা। তো মৌলগুলো কি কি, এখানে দুইটা তো আইডেন্টিফাই হয়ে গেছে, বিএসসি, হ্যাঁ বলো। কার্বন, এ নাইট্রোজেন, হচ্ছে অক্সিজেন, কার্বন ক্লোরিন, আর কার্বন, ক্লোরিন, নাইট্রোজেন, ই হচ্ছে ক্লোরিন। ফ্লোরিন, আর একটা হচ্ছে ক্লোরিন। এখন এই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা হবে, এটা কে ব্যাখ্যা করতে পারবা? দীপ, তুমি কি পারবা? স্যার আমি দীপ প্রথমে হ্যান্ড রেজ করছিল, তো দীপ বলতে না পারলে তারপরে আসাদ যেমন তুমি বললো। হ্যাঁ, দীপ কি বলতে পারবা? স্যার আমার একটু সময় লাগবে, আমি আচ্ছা ট্রাই করব। আচ্ছা আচ্ছা, আসাদ যেমন তুমি বলো দেখি। স্যার এক্ষেত্রে স্যার গ্রুপ আর পর্যায় এটা দুইটা উল্লেখ করা লাগবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটাই উল্লেখ করা লাগবে। স্যার এখানে স্যার আমরা যদি গ্রুপের কথা চিন্তা করি স্যার, 17 নম্বর গ্রুপে এফ এবং সি ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, কারণ স্যার আচ্ছা, আমরা জানি গ্যাসীয় অবস্থায় কোন মোলের এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করে ঋণাত্মক
চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। হ্যাঁ, আর ঠিক। স্যার ইলেকট্রন আসক্তির মান নির্ভর করে স্যার ঘনত্বের উপর। ইলেকট্রন ঘনত্বের উপর হুম, ইলেকট্রন ঘনত্বের মান বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। রাইট, আর ঠিক স্যার আছে। আকার আকারের উপর স্যার, আকার যদি হ্যাঁ, বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন আসক্তির মানও বৃদ্ধি পায়। না, আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি মান বৃদ্ধি পায়, এই কথাটা ওইভাবে ঠিক স্যার না। তাই ক্লোরিনের না, এটা এইভাবেই বলো না, আকার বৃদ্ধি পায়। তোমার প্রথম কথাটা ঠিক আছে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি মান কমে যায়। এতটুকু বললে হবে, আকারের সাথে এটা বলো না, কারণ আকার অ্যাকচুয়ালি বড় হলে ইলেকট্রন আসক্তি মান কমে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়ে গেছে আকার ছোট হওয়ার কারণে। আর ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব কম থাকায় সে সহজে তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আচ্ছা, এখানে তাহলে ক্লোরিনের ইলেকট্রন শক্তি ফ্লোরিন থেকে বেশি। আচ্ছা, তারপরে পর্যায়ভিত্তিকটা বলো। স্যার পর্যায়ের ক্ষেত্রে স্যার অক্সিজেনেরটা সবচেয়ে বেশি। আচ্ছা, অক্সিজেন সবচেয়ে বেশি, তারপরে তারপরে স্যার নাইট্রোজেনের, সরি নাইট্রোজেন, স্যার সরি, এখানে স্যার ফ্লোরিন কার্বন, হবে স্যার। ফ্লোরিন আগে হবে। আচ্ছা, ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন এন্ড কার্বন। নাইট্রোজেন এন্ড কার্বন। এইখানেও কিন্তু একটা ব্যাখ্যা ছিল, তুমি এটা তাহলে মিস করে গেছো। তাহলে তোমার কথা অনুযায়ী ক্রমটা হচ্ছে ক্লোরিন সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। আর কেউ কি বলতে পারবা? ও স্যার একটা গ্রুপ জায়গায় বলেছে। ভিত্তিক ব্যাখ্যাটা বলতে পারি। হ্যাঁ, বলো। স্যার কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার্বনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, কারণ কার্বন পরমাণুতে টুপি উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, আর এর এখানে একটা উপশক্তি স্তর ফাঁকা আছে, যে কারণে সহজে একটা ইলেকট্রন এখানে স্থান করে নিতে পারে। আচ্ছা, একটা আর অরবিটাল খালি আছে। নাইট্রোজেন হ্যাঁ, বলো। নাইট্রোজেন পরমাণুতে টুপি অরবিটাল অর্ধপূর্ণ আছে, যে কারণে ইলেকট্রন প্রবেশ করতে এই বাধার সম্মুখীন হবে। এই কারণে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন আসক্তি কার্বন অপেক্ষা কম। আবার অন্যদিকে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন আসক্তি নাইট্রোজেন অপেক্ষা বেশি, কারণ অক্সিজেন পরমাণুতে একইভাবে টুপি অরবিটালে একটা ইলেকট্রন যুগলবদ্ধ হবে, কিন্তু অক্সিজেন পরমাণুতে পর্যায়গতভাবে কার্যকর নিউক্লিয়ার চার্জ বেশি। এ কারণে এটি এই কক্ষপথস্থিত ইলেকট্রনের যে বিকর্ষণ সেটা নষ্ট করে দেয়। এই কারণে সহজে ইলেকট্রন প্রবেশ করতে পারে। হ্যাঁ, এজন্য কারেক্ট। অক্সিজেনের আসক্তি নাইট্রোজেন অপেক্ষা বেশি। তাহলে সিরিজটা হবে ক্লোরিন, ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন। ঠিক আছে? হ্যাঁ। তো এটার মূল ব্যাখ্যাটা হলো, একটু সহজ করে বলি। এখানে ও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা বলছে। একটা হচ্ছে তোমার কার্যকর নিউক্লিয়ার চার্জ, আর একটা হচ্ছে তোমার কার্বনের যে একটা অরবিটাল ফাঁকা আছে, এই দুইটা কথা বলছে। আমি যদি একটু সহজভাবে বলি তোমাদেরকে, এই জায়গাটাতে প্রথমে ফ্লোরিন ক্লোরিনের ব্যাখ্যাটা তো একজন বলেই দিল, তাই না? আমি এখন পর্যায়ভিত্তিক ধর্মে আসি। আমি জানি একই পর্যায়ে আমরা যত বাম থেকে ডান দিকে যাই, পরমাণুর আকার তত ছোট হতে থাকে এবং তার ইলেকট্রন আসক্তি মান বাড়তে থাকে। একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাব, পরমাণুর আকারও ছোট হবে, কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা বৃদ্ধি পেতে থাকবে। মূল কথাটা কিন্তু এটাই। হ্যাঁ, কার্যকর নিউক্লিয়ার চার্জের মানটা বৃদ্ধি পেতে থাকবে, ফলে ইলেকট্রন আসক্তি মান বাড়তে থাকবে। তবে এখানে ব্যতিক্রম ঘটে নাইট্রোজেনের তোমার অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকায় তার স্থিতিশীলতা বেশি, এবং এখানে তার শেষ কক্ষপথে যদি আমরা আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে চাই, তাহলে তার যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস সেটা নষ্ট হয়ে যায়। তাই এখানে বেশি বিকর্ষণ বল কাজ করার কারণে তার ইলেকট্রন আসক্তির মানটা কমে যায়, কার্বন থেকেও কমে যায়। ঠিক আছে? তখন সিরিজটা হয়ে যাচ্ছে এটা। মানে আলাদা আলাদা ভাবে না বলে আমি যদি একই পর্যায়ে কথা বলি তাহলে সুন্দর হয়, এবং সেখানেই আমরা কার্যকর নিউক্লিয়ার চার্জের কথাটা উল্লেখ করে দিলে সবচেয়ে ভালো হয়। স্যার হ্যাঁ, বলো। স্যার কার্যকর নিউক্লিয়ার চার্জের কনসেপ্টটা একবার বলবেন? হ্যাঁ, বলতেছি। কার্যকর নিউক্লিয়ার চার্জ, মূল ব্যাপারটা হচ্ছে, যেমন ধরো আমরা এটাকে অক্সিজেন দিয়ে উদাহরণটা দিই। হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে তার যে প্রথম শক্তি স্তর সেখানে 2টা ইলেকট্রন আছে, তাই না? 1s2। আর দ্বিতীয় যে শক্তি স্তর সেখানে 6টা ইলেকট্রন আছে, 2s2, 2px2, 2py1, 2pz1। এই হলো 6টা ইলেকট্রন।
তো এখানে এই নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল কিন্তু তার ভেতরে যে শক্তি স্তর, প্রথম শক্তি স্তরের ইলেকট্রন দ্বারা বাধাগ্রস্ত হয়। কারণ হচ্ছে এই প্রথম শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে কি করে, বিকর্ষণ করে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করার কারণে নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর আকর্ষণ বল বাধাগ্রস্ত হয়। তো এই ক্ষেত্রে তোমার কার্যকর ধনাত্মক চার্জ কোনগুলো, যেগুলো আসলে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর কাজ করতে পারতেছে, সেই কার্যকর ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা বলতে পারো অ্যাটমিক নাম্বার মাইনাস হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তো এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 8 এবং তার অভ্যন্তরস্থ যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, তাই কার্যকর নিউক্লিয়ার চার্জ হচ্ছে 6। কারণ ওই 2টা প্রোটনের যে আকর্ষণ বল শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে, সেটা তার অভ্যন্তরস্থ যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রন দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে। তাহলে কার্যকর থাকলো 6টা প্রোটন। ওই 6টা প্রোটনেই শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোকে দৃঢ়ভাবে আকর্ষণ করতে পারতেছে। এটি হলো কার্যকর নিউক্লিয়ার চার্জ। সবাইকে বুঝতে পারছো, মানে দীপ এটা কি বুঝতে পারছো না কোনো কোশ্চেন আছে এই জায়গায়? জি স্যার, বুঝেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা আসি। প্রথম প্রশ্নটা শেষ। আচ্ছা, এখানে 2টা মৌল দেওয়া আছে, তাই না? এক্স এবং ওয়াই। মৌল 2টা কি কি আগে বলে ফেলো দেখি। কে বলতে পারবা? সো ফার্স্ট এটা ক্লোরিন, রাইট, ক্লোরিন। এটা যদিও অনেক পানির সংখ্যা অনেক বেশি, তারপর এটা কিন্তু একটা এক্সাম্পলের মধ্যেই আছে, এই জন্য এটা আমাদের পারা উচিত। স্যার এই যে ব্র্যাকেটের ভিতরে এইভাবে থাকলে স্যার বুঝি না স্যার। হ্যাঁ, এইটা মানে হচ্ছে এই এতটুকু পর্যন্ত ইলেকট্রন বিন্যাস জেননের মতো। জেননের পারমাণবিক সংখ্যা কত? 54। তারপর 54 আরো 4টা আছে মোট, তাহলে 58। তাহলে মৌলটা কি? এটা কি বেরিয়াম? না না, এটা হচ্ছে সেরিয়াম। 58 স্যার সেরিয়াম। এটা হচ্ছে ওই যে আন্ত অবস্থান্তর মৌল যেটা ছিল না, ওইটার এক্সাম্পলের মধ্যে এটা ছিল। অতএব এটা তো জানা উচিত, মানে এটা পারা উচিত আমাদের। আন্ত অবস্থান্তর মৌল যেহেতু আমরা ডেফিনেশন পড়বো, একটা উদাহরণ দিব, তাই এটা আমাদের পারা উচিত। ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা প্রথম প্রশ্ন, বিরল মৃত্তিকা ধাতু কি? কে বলতে পারবা? বিরল মৃত্তিকা ধাতু কি? ইমন, তুমি কি বলতে পারবা? জাহিন, রোল 23, তুমি বলতে পারবা? শোনো, ল্যান্থেনার সিরিজের যে 14টি মৌল আছে ল্যান্থেনাম ছাড়া, সেই মৌলগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। সেরিয়াম হলো আন্ত অবস্থান্তর মৌল, ব্যাখ্যা করো। এটা কে বলতে পারবা? সেরিয়াম আন্ত অবস্থান্তর মৌল। হ্যাঁ, বলো। স্যার বলবো? হ্যাঁ, বলো। স্যার, যে সকল মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 পর্যন্ত হয় তাদেরকে আন্ত অবস্থান্তর মৌল ট্রানজিশন এলিমেন্টস ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয়। তো তাদের একটি গ্রুপে বা ল্যান্থেনার সিরিজযুক্ত মৌলে 4f অরবিটালটি অসম্পূর্ণ থাকে।
আর তাদের অন্য গ্রুপে অ্যাক্টিনাইজ সিরিজে 5f অরবিটাল আংশিক পূর্ণ থাকে। তো এইরূপ অন্তঃঅবস্থান্তর মৌল, এইরূপ মৌলগুলোকে অন্তঃঅবস্থার মৌল বলা হয়। Right. সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়, হুম সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সেরিয়ামের যে সজ্জিত আয়ন সেরিয়াম 3+ আয়নটিতে 4f1 ইলেকট্রন থাকে, যেটি এই f1 থেকে f13 এর শর্ত পূরণ করেছে। এই কারণে আমরা এটিকে অন্তঃঅবস্থান্তর মৌল বলতে পারি। কারেক্ট, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এক্স মৌলটি যে গ্রুপের সদস্য তাদের গণনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। মানে ক্লোরিনটা যে গ্রুপের সদস্য তাদের গণনাঙ্কের ক্রম ব্যাখ্যা। হ্যাঁ রনি, তুমি কি বলতে পারবা? স্যার ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপের সদস্য স্যার। এই 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে স্যার ভ্যান্ডার ওয়ালস বল কার্যকর থাকে। আর ভ্যান্ডার ওয়ালস বল স্যার লন্ডন বল থাকে, সেই লন্ডন বল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্যার লন্ডন বলের শক্তিটাও বৃদ্ধি পায়। তাই দেখতে পাই যে ফ্লোরিনের চেয়ে স্যার ক্লোরিনের লন্ডন বলের শক্তি ইলেকট্রনের সংখ্যা বেশি, তাই ক্লোরিনের স্যার ক্লোরিনের ক্লোরিনের গলনাঙ্কটা বেশি থাকে। আবার ক্লোরিন ব্রোমিন আয়োডিন স্যার এভাবে কক্ষপথ স্যার বৃদ্ধি পেলে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা ক্রম বৃদ্ধি পেলে এদের লন্ডন বলের শক্তিটাও বৃদ্ধি পায়, এবং যার ফলে এদের স্যার গলনাঙ্ক উপর থেকে নিচের দিকের মৌলসমূহের গলনাঙ্ক বৃদ্ধি পায়। স্যার প্রথমে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এদের স্যার ক্রম এটা। আচ্ছা, ব্যাখ্যা মোটামুটি ঠিক আছে। তুমি ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা দিছো, ইলেকট্রন দিয়ে ব্যাখ্যাটা দিলে হবে না, এখানে শব্দটা একটু চেঞ্জ করতে হবে। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে লন্ডন বলের মান বা বিস্তারণ বলের মানটা বৃদ্ধি পায়, এই কথাটা ঠিক না। এখানে কে বলতে পারবা এই লন্ডন বলের মান বা বিস্তারণ বলের মান কিভাবে বৃদ্ধি পায়? তার অনুগঠনের সময় স্যার বৃদ্ধি পায় না। অনুগঠনের পরমাণু আকারে থাকলেও তোমার এই বিস্তরণ বলের মান বৃদ্ধি পেতে পারে, সেটা ওই ইলেকট্রন সংখ্যার উপর বেস করে ব্যাখ্যা করলে হবে না, সেটাকে হচ্ছে পরমাণুর আকারের উপর বেস করে বলতে হবে। পরমাণুর আকার যত বড় হবে বা অণুর আকার যত বড় হবে বিস্তরণ বলের মান তত বেশি হবে, ঠিক আছে? তো ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিন আকার বড়, তাই দেখা যাচ্ছে একই গ্রুপে যত উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি ওই আকার বৃদ্ধির সাথে সাথে তোমার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মানও বৃদ্ধি পাচ্ছে, মানে লন্ডন বলের মানটা বৃদ্ধি পাচ্ছে। আর এই বলের মান যত বেশি হবে গলনাঙ্কের ছোটনাঙ্কের মান তত বেশি হবে, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে ওই যে ওয়াই যেটা ছিল সেরিয়াম, সেরিয়াম কোন গ্রুপের সদস্য কে বলতে পারবা? স্যার তৃতীয়। তৃতীয় না না, গ্রুপ, আচ্ছা গ্রুপ বাদ দাও, প্রশ্নটা একটু চেঞ্জ করে, গ্রুপ না, কোন সিরিজের সদস্য, কোন সিরিজ? অ্যাক্টিনাইট না তো, ল্যান্থেনাইট সিরিজ। আচ্ছা, ল্যান্থেনাইট সিরিজের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার ছোট হওয়ার কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটার আনসার কে বলতে পারবা? আচ্ছা তুই যেমন বলতে পারবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন একজনকে জিজ্ঞেস করে দেখি সে বলতে পারে কিনা। তারিকুল ইসলাম, তুমি বলতে পারবা? ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকার ছোট হওয়ার কারণ। স্যার না স্যার। আচ্ছা, কেউ কি বলতে পারবা? কেউ বলতে পারবা এটা? স্যার আকর্ষণ স্যার বেশি হয় সেই জন্য নাকি? আকর্ষণ তো অবশ্যই বেশি হয়, তার জন্য একটা বিশেষ টার্ম দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হয়, সেটা হচ্ছে তোমার আচ্ছাদন প্রভাব, ওইটা দিয়ে ব্যাখ্যা করতে হয়, ঠিক আছে? আমি এখানে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে ল্যান্থেনাইট সংকোচনের ব্যাপারটা। এখানে জিনিসটা দেওয়া আছে দেখো, ল্যান্থেনাইট মৌলগুলোর ক্ষেত্রে তোমার আগে কিন্তু ইলেকট্রন 6s এ প্রবেশ করে, হ্যাঁ 6s এ প্রবেশ করার পর ইলেকট্রন 4f এ প্রবেশ করে।
সেগুলো হচ্ছে ল্যান্থেনার সিরিজের মৌল। ঠিক আছে, তো ল্যান্থেনার সিরিজের মৌলগুলোকে এটা দেখা যাচ্ছে তোমার যত ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করতে থাকবে একই সাথে সাথে কিন্তু নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণও বাড়তে থাকবে, মানে প্রোটন সংখ্যা বাড়তে থাকবে। তো এখানে এই 6s হচ্ছে সবচেয়ে বাইরের শক্তি স্তর, আর তার ভেতরের শক্তি স্তর হচ্ছে 4f। তো এই 4f অরবিটালে কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা কম। ঠিক আছে, বাধা দেওয়ার ক্ষমতা কম, এটার আচ্ছাদন ক্ষমতা কম। এই ব্যাপারটা আসলে হচ্ছে এই যে একটা নিউক্লিয়াসের সাথে বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বলকে তার আগের শক্তি স্তরের যে অরবিটাল গুলো আছে সেই অরবিটাল গুলো কি করে, বাধাগ্রস্ত করে। যেমন ধরো এখানে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটাকে বাধা কে দিবে, প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বাধা দিবে। তো প্রথম শক্তি স্তরে কি আছে, প্রথম শক্তি স্তরে এস অরবিটাল আছে, তাহলে এস অরবিটালটা এখানে কি করবে, ওই শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোর সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে বাধাগ্রস্ত করবে। তো এই বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলা হয় আচ্ছাদন ক্ষমতা। প্রত্যেকটা উপশক্তি স্তর বা অরবিটালে কি আছে, একটা আচ্ছাদন ক্ষমতা আছে। তো এস অরবিটালের আকৃতি ছোট হওয়ার কারণে এবং এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এর আচ্ছাদন ক্ষমতা বেশি। ঠিক আছে, তারপর হচ্ছে পি অরবিটাল, তারপর ডি, তারপর এফ অরবিটাল। তার মানে এফ অরবিটালের আচ্ছাদন ক্ষমতা সবচেয়ে কম, বাধা দেওয়ার ক্ষমতা সবচেয়ে কম। তো এফ অরবিটালে যেহেতু তোমার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলকে বাধা দেওয়ার ক্ষমতা সবচেয়ে কম, তাই তোমার ল্যান্থেনার সিরিজের মৌলগুলোর ক্ষেত্রে তোমার যত আমরা বাম থেকে ডানে যাই তত ইলেকট্রন সংখ্যা এফ অরবিটালে বাড়তে থাকে, একই সাথে নিউক্লিয়াসে কিন্তু ধনাত্মক চার্জের সংখ্যা বাড়তে থাকে। তো এখানে ওই এফ অরবিটালে যেহেতু তোমার বাধা দেওয়ার ক্ষমতাটা কম, তাই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে 6s এর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বাড়তে থাকে। ঠিক আছে, এফ অরবিটালের বাধা দেওয়ার ক্ষমতা কম বলে নিউক্লিয়াসের সাথে 6s অরবিটালের যে আকর্ষণ বল সেটা বাড়তে থাকে। যত নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বাড়তে থাকবে, মানে আমরা যত বাম থেকে ডান দিকে যাব, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়তে থাকবে এবং 6s অরবিটালের সাথে আকর্ষণ বল বাড়তে থাকবে, ফলে তার আকারটা ছোট হতে থাকবে। ঠিক আছে, এটি হলো ল্যান্থেনাইট সংকোচন। এটা হলো ওই প্রশ্নের ব্যাখ্যা। এরপর আসবো আমরা পরবর্তী প্রশ্নে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায় ধর্ম কি। পর্যায় ধর্মটা হচ্ছে ওই পর্যায় সারণীতে দেখা যায় বাম থেকে ডানে গেলে ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হওয়ার সাথে, মানে পরিবর্তন হওয়ার সাথে সাথে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মে একটা ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় পর্যায় ধর্ম। আর একই গ্রুপের সদস্যদের ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম থাকে। হ্যাঁ বলো। তার পর্যায়বৃত্ত ধর্ম আর পর্যায় ধর্ম দুটি কি আলাদা? পর্যায়বৃত্ত ধর্ম আর পর্যায় ধর্ম সেটা কথা ধর্ম বলতেছো? দুটো কি আলাদা? না, আলাদা না, প্রায় একই কথা। জি স্যার। পর্যায়বৃত্ত ধর্ম তো একই রকম, তোমার পর্যায় চেঞ্জ হওয়ার সাথে সাথে বা গ্রুপ চেঞ্জ হওয়ার সাথে সাথে যে ধর্মের ক্রম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেটাই। ঠিক আছে, তারপরে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, এটা অলরেডি আমরা ব্যাখ্যা করছি ইলেকট্রন আসক্তির পয়েন্টটা পড়ার সময়। একজন অলরেডি ব্যাখ্যা করছে ইলেকট্রন ঘনত্ব দিয়ে, এটাই সেখানে ব্যাখ্যা করতে হবে। তো এখানে প্রথমে যে 1 নাম্বার লেখচিত্র দেওয়া আছে, এখানে দেখো পারমাণবিক সংখ্যা 11 থেকে পারমাণবিক সংখ্যা 17 পর্যন্ত আছে। 11 যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে এ, আর 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে বি। ঠিক আছে, তো এখানে প্রশ্নটা যেটা বলছে এ এর আকার বি অপেক্ষা বড়, এখানে এটা কি, কোন মৌলের পারমাণবিক সংখ্যা 11? সোডিয়াম। সোডিয়াম। আর বিটা কি হবে? ক্লোরিন, তাই না? ক্লোরিন। ক্লোরিন। তা এখানে জি কথা স্যার। হচ্ছে সোডিয়ামের আকার ক্লোরিন থেকে বড়, কারণ আমরা জানি এই দুটো একই পর্যায়ে আছে এবং একই পর্যায়ে যত আমরা বাম থেকে ডানে যাই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে এবং নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা বাড়তে থাকে। তো এই অধিক সংখ্যক প্রোটন অধিক সংখ্যক ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করার কারণে আকারটা ছোট হয়ে যায়, তাই ক্লোরিনের আকার কিন্তু সোডিয়াম থেকে ছোট। আচ্ছা, কিন্তু পরের অংশটা কি, এ এর সুস্থিত আয়নের আকার বি এর সুস্থিত আয়ন অপেক্ষা ছোট। তো এ যে সোডিয়াম আছে তার সুস্থিত আয়ন হচ্ছে সোডিয়াম প্লাস, আর ক্লোরিনের সুস্থিত আয়ন হচ্ছে ক্লোরাইড। তো এখানে সোডিয়াম প্লাসের আকার ছোট কেন? কারণ সোডিয়াম যখন তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার একটা শক্তি স্তর কমে যায়। ঠিক আছে,
তার শক্তি স্তর কমে যাওয়ার কারণে তার আকারটা ছোট হয়ে যায়। এছাড়া তার প্রোটন সংখ্যা এখানে 11 এবং ইলেকট্রন সংখ্যা 10। এই 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন বেশি বলে আকর্ষণ করে, তাই এর আকারটা ছোট হয়ে যায়। আর ক্লোরাইডের ক্ষেত্রে সে তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে তার প্রোটন সংখ্যা 17ই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা 18 হয়ে যায়। যেহেতু ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই ইলেকট্রনের সাথে ইলেকট্রনের বিকর্ষণ বলের মানও বেড়ে যাচ্ছে। আর বিকর্ষণ বলের মান বেড়ে যাওয়ার কারণে তার আকারটা বড় হয়ে যায়। ঠিক আছে, এই জন্য সোডিয়াম প্লাস থেকে ক্লোরাইড আয়নের আকারটা বড়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। আর উদ্দীপকের লেখচিত্র দুটির প্রকৃতির ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের যে প্রথম লেখচিত্রটা দেওয়া আছে সেটা কি ধরনের গণনাঙ্কের লেখচিত্র, কিন্তু কি ধরনের, এটা কি গ্রুপ ভিত্তিক না পর্যায় ভিত্তিক লেখচিত্র? সেটা পর্যায় ভিত্তিক। হ্যাঁ, আর গ্রুপ 1 চিত্র 2 যেটা, সেটা কি ধরনের লেখচিত্র? এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক। গ্রুপ ভিত্তিক। আমরা জানি গ্রুপ ভিত্তিক ধাতুগুলোর ক্ষেত্রে এগুলো সবই কিন্তু ধাতু, হ্যাঁ তাই না? লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, হ্যাঁ এগুলো হচ্ছে সবই ধাতু। তো ধাতুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যত আমরা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব, তার আকার বড় হবে, তাই না? আর আকার বড় হওয়ার সাথে সাথে ওখানে ধাতব বন্ধনটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, তাই না? ধাতব বন্ধনটা দুর্বল হবে না? আর ধাতব বন্ধন যত দুর্বল হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কিন্তু তত কমবে। আর নির্দিষ্ট পর্যায়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো ক্রম কি আছে? কেউ বলতে পারবা? নির্দিষ্ট কোনো ক্রম আছে পর্যায় ভিত্তিক? স্যার আমরা সাধারণত জানি স্যার, বাম থেকে ডানে গেলে গণনাঙ্ক স্যার গণনাঙ্ক কমার কথা না বাড়ার কথা? স্যার বৃদ্ধি পায়। 14 নম্বর স্যার স্যার ফসফরাস আছে এখানে। আচ্ছা, টাইম শেষ হলে তোমরা ফসফরাসের স্যার যে হ্যাঁ সুস্থতা থাকে বলে স্যার। না, টাইম শেষ হলে তোমরা আবার এই লিঙ্কে জয়েন করো। একই পর্যায়ে কিন্তু আসলে কোনো নির্দিষ্ট ক্রম নাই, কারণ তুমি প্রথম দিকে যত বাম থেকে ডানে যাবা ধাতব ধর্ম তত বাড়বে, কিন্তু একটা পর্যায়ে সাথে অধাতু চলে আসবে, তাহলে ধাতু থেকে অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি বেশি হতে পারে? না স্যার, তাহলে এখানে কোনো ক্রম কি আছে? এখানে কোনো ক্রম নাই। তো সোডিয়াম থেকে দেখা যায় অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম বেশি, তাই গলনাঙ্কের মান বেশি। আবার এখানে সিলিকন কিন্তু অপধাতু। তো এখানে সিলিকনের গলনাঙ্কের মান এত বেশি কেন? কারণ এখানে প্রকৃতিতে যে সিলিকন পাওয়া যায় সেটা চারপাশে 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, যা ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় বলে সিলিকনের গলনাঙ্ক এত বেশি। কিন্তু এটা বেশি হওয়ার কথা ছিল না, কারণ এটা অপধাতু আর আগেরগুলো ধাতু। তারপর ফসফরাস হচ্ছে তোমার অধাতু, গলনাঙ্কের মান কম। তারপর সালফারও অধাতু, এটা গলনাঙ্কের মান আরো কম হওয়া উচিত ছিল, কারণ হ্যাঁ যেটা বলছিলাম, এর অধাতব ধর্ম আরো বেশি। ঠিক আছে, কিন্তু প্রকৃতিতে যে সালফার পাওয়া যায় S8, এখানে সালফার সাথে সালফারে এই সমযোজী বন্ধন থাকে, যেগুলো ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় বলে তার গলনাঙ্কের মান আবার ফসফরাস থেকে বেশি। তারপরে আবার যখন আমরা হ্যালোজেনের দিকে যাব, হ্যালোজেনগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান থাকে, ওইটা ছিন্ন করতে কম শক্তির প্রয়োজন হয় বলে ওইটার গলনাঙ্কের মানটা কম। তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার আসলে পর্যায় ভিত্তিক কোনো নির্দিষ্ট ক্রম নাই। সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতব ধর্ম বৃদ্ধি পায়, তারপর বাড়ে। সিলিকন অপধাতু হওয়া সত্ত্বেও তার গলনাঙ্কের মান অনেক বেশি, কারণ এখানে ওই সমযোজী বন্ধন বিদ্যমান। তারপর আবার সিলিকন থেকে যখন আমরা ফসফরাসের দিকে আসবো, এটা অধাতু হওয়ার কারণে তার গলনাঙ্কের মান কমে যায়। তারপর সালফার ক্ষেত্রে আবার বেড়ে গিয়ে আবার হ্যালোজেন ক্ষেত্রে কমে যায়, এবং নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আরো কমে যায়। তাহলে একই পর্যায়ে কিন্তু নির্দিষ্ট কোনো ক্রম নাই। এই দুইটা জিনিসকে কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। একটা হচ্ছে পর্যায় ভিত্তিক কোনো নির্দিষ্ট ক্রম নাই, কেন নাই সেটা। আর গ্রুপ ভিত্তিক যে ধাতব ধর্মগুলো হ্রাস পাচ্ছে বা ধাতব বন্ধনটা কমে যাচ্ছে, সেজন্য গলনাঙ্কের মান ক্রমান্বয়ে কমতেছে, সেটা ব্যাখ্যা করতে হবে। এই হলো গিয়ে সৃজনশীল প্রশ্নগুলো। এখন তোমাদের ওই যে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার, বল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে কেন? আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে কারণ হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কিন্তু একটা আয়নিক যৌগ, তাই না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। আচ্ছা, এছাড়া
তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও এখানে অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব কি অনেক বেশি না? অ্যালুমিনিয়াম 3+, তাহলে এর চার্জ স্যার। ঘনত্বটা অনেক বেশি। বেশি হওয়ার কারণে এই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলার আয়নটা কি হবে? বেশি হবে। পোলার আয়ন তো মনে আছে আশা করি তোমাদের। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলার আয়নটা বেশি ঘটবে, ফলে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ, যেমন ধরো ক্লোরাইডের যে ইলেকট্রন মেঘ, সেটা শুধুমাত্র ক্লোরিনের কাছে না থেকে কিছুটা দুইটা নিউক্লিয়াসের মাঝখানে কি হবে? বিস্তৃত হবে। দুইটা নিউক্লিয়াসের মাঝখানে বিস্তৃত হবে, ফলে যৌগটার মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে। তো যদিও এটা একটা আয়নিক যৌগ, তারপরও পোলার আয়নের কারণে এর মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য থাকে, এবং এই অবস্থায় অ্যালুমিনিয়ামের চারপাশে মোট কয়টা ইলেকট্রন থাকবে? একটা সমযোজী বন্ধন গঠনের জন্য মোট কয়টা ইলেকট্রন প্রয়োজন? 2টা। তাহলে এখানে বন্ধন কয়টা আছে? একটা অ্যালুমিনিয়ামের সাথে 3টা বন্ধন আছে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে অ্যালুমিনিয়ামের চারপাশে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হলো? 6টা। তার কি অষ্টক পূরণ হয়েছে? হয় নাই। তার অষ্টক পূরণের জন্য, অষ্টক পূরণ হলেই তো সে স্থিতিশীল হবে, তাই না? তো অষ্টক পূরণের জন্য কি হয়? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা যখন আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাছাকাছি আসে, হ্যাঁ, ধরো আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি এখানে লিখতেছি, আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যখন কাছাকাছি সে আসবে, তখন সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে 3টা, তার মধ্যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে। ঠিক আছে? ঠিক একইভাবে এই অপর যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ছিল, মানে 2 নাম্বার যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল, সেটা প্রথম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে তারও অষ্টকটা পূরণ করবে। এইভাবে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড পরস্পরের সাথে 2টা সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে, এবং তখন তৈরি হয় ডাইমার। তার মানে সে তার স্থিতিশীলতা আসলে গঠনের জন্যই, বা আরো বেশি স্থিতিশীল হওয়ার জন্য এই ডাইমারটা গঠিত হয়। আর এটা হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার ফাঁকা ডি অরবিটাল এবং হচ্ছে ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন দুইটাই আছে। এর ফলে আসলে সেই বন্ধনটা গঠন করতে পারে। এই হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। ঠিক আছে? আর কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ। আর আমি বলে দিচ্ছি নেক্সট ক্লাসে আমরা কোন টপিকসগুলোর কোশ্চেন নিয়ে আলোচনা করব। সিকিউ কোশ্চেন, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, ওগুলো সব বর্ণনা আর কি, যেমন জটিল যৌগ গঠন, রঙিন যৌগ গঠন, চৌম্বক ধর্ম, এগুলো নিয়ে। তারপর হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে আছে সমযোজী বন্ধনের মধ্যে আছে তোমার যে যোজ্যতা স্তর যে তত্ত্ব সেটা, আর সিগমা এবং পাই বন্ধন, তার মানে হচ্ছে সংকরায়নের আগ পর্যন্ত আমরা আলোচনা করব আর কি কোশ্চেন নিয়ে। স্যার, হ্যাঁ বলো। স্যার এস ব্লক পি ব্লকের ধর্মাবলী নিয়ে আলোচনা করবেন না? এটা পরে করব, এটা হচ্ছে এরপরে আমাদের নেক্সট যে ক্লাস হবে, মানে পরের ক্লাস, তারপরের ক্লাসে নেক্সট উইকে, তখন আমরা এস ব্লক মৌলের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে তোমার সংকরায়ন, তারপর হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন, তারপর হচ্ছে একই যোগে বিভিন্ন ধরনের বন্ধন নিয়ে আলোচনা করব, এবং শেষ ক্লাসটাতে আমরা পি ব্লক মৌলের বৈশিষ্ট্য, পোলারায়ন, পোলারিটি, হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, এগুলো নিয়ে আলোচনা করব। তো নেক্সট ক্লাসের টপিকসগুলো বলে দিচ্ছি, তোমরা ওগুলা একটু দেখবা আসসালামু আলাইকুম। যাতে ওগুলার কোশ্চেন আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।